আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবরের মতোই বিদ্যাপীঠ একাডেমি তোমাদের সাথে আছে আরও একটি ফাইনাল শর্ট ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, ফেব্রুয়ারি 1969, যেটা লিখেছেন কবি শামসুর রহমান। তার এই কবিতাটার এমসিকিউ পার্টটা একেবারে ঝালাপালা করে দিব। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ইনশাল্লাহ এর মধ্য থেকেই আসবে। তাহলে চলো শুরু করা যাক। কবি শামসুর রহমানের জন্ম তারিখটা আমরা শুরুতে দেখে নেব, যেহেতু তিনি এই কবিতার রাইটার। প্রথম প্রশ্নটা, কবি শামসুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেছিল? আমরা সকলেই জানি যে 23 অক্টোবর 1929 সালে কবি শামসুর রহমান জন্মগ্রহণ করেন। অবশ্যই আমরা সি নাম্বারটা সঠিক উত্তর দিব। পরবর্তী প্রশ্নটা, নাগরিক কবি বলা হয় কাকে? তোমরা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা যে কবি শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয়। তার মানে এ নাম্বারটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা, কখন সালাম আবার ফিরে আসে? আমরা জানি যে 1952 সালের ভাষা শহীদদের মধ্যে অন্যতম একজন হচ্ছে সালাম। উনি যখন 1969-এ আবার গণ অভ্যুত্থান শুরু হয়, তখন কবি মনে করেন যে এই যে রাজপথে যারা আন্দোলন করছে, তারা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তারাই মনে হয় আবার ফিরে এসেছে, এটাই তার মনে হচ্ছিল। তার মানে সি নাম্বার সঠিক উত্তর। 69-এ বাংলাদেশের প্রেক্ষাপটের একটা তাৎপর্যময় হচ্ছে সাল এটা। পরবর্তী প্রশ্নটা, ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখে কে বুক পেতে দেয়? যেহেতু বুক পেতেছে, বতে বুক বতে বরকত, তার মানে বরকতই বুক পেতেছে, তাই না? তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বরকত, রাইট। পরবর্তী প্রশ্নটা দেখি, যেহেতু আমাদের হাতে সময় একেবারেই কম, আমরা একেবারে শেষ সময় এসে উপনীত হয়েছি, কালক্ষেপণ করা যাবে না। তোমরা যদি নিজেদের প্রস্তুতি কেমন হয়েছে এটা বোঝার জন্য বেশি বেশি এক্সাম দিতে চাও, তাহলে অবশ্যই বিদ্যাপীঠ একাডেমির পেজে মেসেজ দিয়ে তোমরা এক্সামের এক্সেসগুলো নিয়ে নিবা, যাতে করে বেশি বেশি করে এক্সাম দিয়ে তোমাকে নিজেকে জাজ করতে পারবা। আর এইচএসসি 27 যারা আছো, তোমরাও নিজেকে কিন্তু প্রস্তুত করে নিতে পারো। অবশ্যই এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি 1969 কবিতায় নক্ষত্রের মতো কি ঝরে? আমরা যারা কবিতাটা পড়েছি আমরা সবাই জানি যে নক্ষত্রের মতো ঝরে পড়ছিল হচ্ছে অবিনাশী বর্ণমালা। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা, নক্ষত্রের মতো অবিনাশী বর্ণমালা ঝরছিল। ওকে ফাইন। পরবর্তী 6 নাম্বার প্রশ্নটা আমাদের এই পাশে যেতে হবে, কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে? এটা কিন্তু আপনাদের বোর্ড পরীক্ষা 24-এ এসেছে অলরেডি। সেটা হচ্ছে পাহাড়তলি গ্রামে। কোন গ্রামে কবি শামসুর রহমানের জন্ম হয়েছিল? পাহাড়তলি গ্রামে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তোলে? কে শূন্যে ফ্ল্যাগ তুলেছিল আপনারা একটু গেস করেন তো। অবশ্যই যারা কবিতা পড়েছেন তারা জানেন। এখানে যদিও টাইপিং মিস্টেক আছে, সালাম ভাষা শহীদদের যিনি হচ্ছে মধ্যে অন্যতম সালাম, ইনি কিন্তু হচ্ছে শূন্যে ফ্ল্যাগ তুলেছিল, ঠিক আছে। আর বরকত উনি হচ্ছে শত্রুর থাবার মুখে বুক পেতে দিয়েছিল। ওকে, লাইক আবু সাইদ। ওকে, এরপরে দেখেন, ফেব্রুয়ারি 1969 কবিতায় কার মুখে তরুণ শ্যামল পূর্ব বাংলা? আমরা সবাই জানি সেটা হচ্ছে সালামের মুখে। সালামের মুখে হচ্ছে তরুণ শ্যামল পূর্ব বাংলা। ওকে, পরবর্তী প্রশ্নগুলো একটু দেখি আমরা। কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের চোখে কি দেখেছেন? আমরা যারা কবিতা পড়েছি কবিতার লাইনের মধ্যে পড়েছি যে সালামের চোখে আজ আলোকিত ঢাকা বা আলোচিত ঢাকা, তার মানে হচ্ছে বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, এই কৃষ্ণচূড়া ফুল কোথায় কোথায় ফুটেছে? একেবারে কবিতার প্রথম যে লাইনটা আছে, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া হচ্ছে থরে থরে বা শহরের পথে, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে শহরের পথে। কোথায় ফুটেছে? শহরের পথে, রাইট। পরবর্তী যে প্রশ্নটা আছে, শহীদের ঝলকিত রক্তের বুদবুদ বলা হয়েছে কোন ফুলকে? এখানে ফেব্রুয়ারি 1969-এ যদি ফুল কেন্দ্রিক কোনো প্রশ্ন আসে, আমরা চোখ বুঝে সেটা কৃষ্ণচূড়া দিয়ে দিব। কি দিয়ে দিব? কৃষ্ণচূড়া। কারণ কবি এই কৃষ্ণচূড়ার যে ফুলটা, এটাকে উনি 21-এর যে
ভাষা শহীদ আছে তাদের সাথে তুলনা করেছে। ওকে, এর পরবর্তী প্রশ্নটা একটু দেখি। কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি? আমাদের চেতনার রংটা আসলে কি? সেটা হচ্ছে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এরকম একটা হচ্ছে লাইন আপনারা পড়েছেন একেবারে শেষের দিকে। তার মানে আমাদের চেতনার রং হচ্ছে 21-এর কৃষ্ণচূড়া। সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নগুলো একটু দেখি আমরা দ্রুত। ভাষা শহীদের রক্তের বুদবুদ কোনটি? ভাষা শহীদের রক্তের বুদবুদ কোনটা? অবশ্যই কৃষ্ণচূড়া। কবি এই কৃষ্ণচূড়াকে ভাষা শহীদদের রক্তের সাথে তুলনা করেছে, ভাষা শহীদদেরকে এই কৃষ্ণচূড়ার রঙের সাথে তুলনা করছে। যখন কবি দেখছে যে শহরের বুকে আবার কৃষ্ণচূড়া ফুটেছে, তখন তার কাদের কথা মনে পড়েছে? ভাষা শহীদদের কথা। এবং তিনি মনে করেন 1969-এ যখন গণ অভ্যুত্থান হয়েছে, তখন ওইখানে যারা আন্দোলন করছিল, কবির মনে হচ্ছে যে রফিক, তারপর হচ্ছে সালাম, বরকত, এরা মনে হয় আবার 1969-এ ফিরে এসেছে। আচ্ছা, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই চরণটির আগের চরণ কোনটা? এই চরণের আগের চরণ হচ্ছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। ঠিক আছে, একেবারে লাস্ট যে লাইনটা, তার মানে সি নাম্বারটা হচ্ছে রাইট উত্তর। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এটার আগের লাইন হচ্ছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণমালা ঝরে? সালামের হাত থেকে কিসের মতো বর্ণমালা ঝরে? নক্ষত্রের মতো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষা আসছে এবং আবার আসবে। তার মানে সালামের হাত থেকে নক্ষত্রের মতো বর্ণমালা ঝরে পড়ছিল, রাইট। 69-এর গণ অভ্যুত্থানকে কিসের চেতনা কাজ করে? 1969-এ যখন গণ অভ্যুত্থান হচ্ছিল, তখন কিসের চেতনা কাজ করছিল? অবশ্যই 52-র ভাষা আন্দোলনের চেতনা আমাদের মধ্যে কাজ করছিল। তার মধ্যে 52-র ভাষা আন্দোলন, 21-এর চেতনা, রাইট। তোমরা সঠিক উত্তর দিতে পেরেছ। আচ্ছা, তোমরা যারা সঠিক উত্তর জানো, অবশ্যই আমি সঠিক উত্তর বলার আগে তোমরা কমেন্টে সঠিক উত্তর জানাই দিবা। যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস দিচ্ছে বিদ্যাপীঠ একাডেমি। বিদ্যাপীঠ একাডেমির সাথেই থাকো, তোমাদের যে কোনো প্রকার সমস্যা ইনশাল্লাহ এখান থেকে তোমরা সমাধান পেয়ে যাবে অতি দ্রুত। তারপর হচ্ছে 69-এর সালাম আবার রাজপথে নামে কেন? 69-এ সালাম আবার কেন রাজপথে নামে? সালাম তো 1952-তে ভাষার জন্য রাজপথে নামছে, তাহলে আবার কেন 69-এ রাজপথে নামবে? অবশ্যই অধিকার আদায়ের জন্য। তখন আমাদের ভাষা খর্ব হচ্ছিল, ভাষাকে নিয়ে টানাটানি করছো, এই জন্য রাজপথে নেমে জীবন দিছে। আবার 69-এ মাঠে নামছে নিজের অধিকার আদায়ের জন্য। বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ধরনের কবিতা? এটা কি করুণ, নাকি হচ্ছে ইতিহাস নির্ভর, নাকি রাজনৈতিক, নাকি হচ্ছে রূপক? এটা হচ্ছে ইতিহাস নির্ভর একটা কবিতা। বাংলাদেশের ইতিহাস এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশের ইতিহাস, 1952 সালের ইতিহাস, 1969-এর গণ অভ্যুত্থানের ইতিহাস, এটার সাথে হচ্ছে স্মৃতি বিজড়িত। ওকে, ফাইন। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। আজ আলোচিত কোন স্থান? এটা হচ্ছে অবশ্যই ঢাকা। আমরা আগে পড়ে এসেছি সালামের মুখে আজ আলোচিত ঢাকা। এই যে ঢাকাটা হচ্ছে আজ আলোচিত, রাইট। আচ্ছা, যখন দেখবেন যে কোনো প্রকার আন্দোলনের কিন্তু হচ্ছে ঢাকাই হচ্ছে ফ্রন্ট লাইনে থাকে, ঢাকা থেকে একটা আন্দোলন শুরু হয়। সর্বত্র তছনছ হচ্ছে কি? আমরা যদি কবিতাটা ভালোভাবে পড়ে থাকি, তাহলে আমরা দেখতে পাই যে কমল বন, হ্যাঁ, তছনছ হচ্ছে। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? কমল বন। সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নগুলো একটু দেখি। আমি মনে করি যে এই প্রশ্নগুলো আপনারা আগেও পড়েছেন, পরীক্ষার আগে জাস্ট একবার দেখে যাবেন, এটা মাথায় গেঁথে যাবে, হলে গিয়ে ভুল করার সম্ভাবনা থাকবে না বললেই চলে। ওকে, ফাইন। ফেব্রুয়ারি 1969 কবিতায় সারা দেশে কাদের অশুভ আস্তানা? কাদের অশুভ আস্তানা বলতে পারেন আপনারা? যারা কবিতাটা পড়েছেন তারা ইতিমধ্যে অ্যান্সার করে ফেলেছেন। ঘাতকের অশুভ আস্তানা, একেবারে ডিরেক্ট উল্লেখ করে দেয়া আছে, ঘাতকের অশুভ আস্তানা। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন শ্রেণীকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে? কোন শ্রেণীকে হচ্ছে প্রতিবাদের হাতিয়ার হিসেবে দেখানো হয়েছে? এখানে কি শুধু রাজনৈতিক নেতারা আন্দোলন করছে, পুলিশরা আন্দোলন করছে? না, আমজনতা, সবাই প্রতিবাদ করছে। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে
সি নাম্বারটা আমজনতা। পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমরা। পরবর্তী প্রশ্নটা হচ্ছে শহরের পথ ধরে ধরে নিবিড় হয়ে কি ফুটেছে। যখনই আমি বলবো যে কি ফুটেছে, কোনো হচ্ছে ফুলের নাম আসবে, ফেব্রুয়ারি 1969 অবশ্যই সেটা মাগবি কৃষ্ণচূড়া ফুল হবে। ঠিক আছে, তাহলে কি ফুটেছে? কৃষ্ণচূড়া ফুটেছে। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এই লাইনটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বুঝতে পেরেছো? এই চরণটি কোন কবিতাভুক্ত, মানে এই কবিতা, এই চরণটা কোন কবিতায় আছে সেটা আমাদের আর কারো বুঝতে বাকি নাই। আজকের যেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করছি, ফেব্রুয়ারি 1969 লিখেছেন কবি শামসুর রহমান। আচ্ছা, তাহলে হচ্ছে ফেব্রুয়ারি 1969। পরবর্তী প্রশ্নগুলো একটু দেখি আমরা। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে? গণ আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন নাকি স্বদেশী আন্দোলন? অবশ্যই ভাষা আন্দোলন। এই কৃষ্ণচূড়া মূলত আমাদের জাতীয় জীবনের যে ভাষা আন্দোলনটা আছে এটাকে মূলত হচ্ছে তুলে ধরেছে। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। ফেব্রুয়ারি 1969 কবিতায় ভাষা শহীদ সালামের নাম কতবার উল্লেখ হয়েছে? আপনারা যারা এই কবিতাটা পড়েছেন, কবিতার মধ্যে মোট 4 বার, মোট 4 জায়গায় সালামের নাম উল্লেখ করা হয়েছে। তার মানে সঠিক উত্তর হবে বি নাম্বারটা, 4 বার উল্লেখ করা হয়েছে। ওকে, ফেব্রুয়ারি 1969 কবিতায় আমাদের চেতনার রং, আমাদের চেতনার রংটাকে কিসের সাথে তুলনা করেছে? কৃষ্ণচূড়ার সাথে। আগেই বলেছি এখানে ফুল কেন্দ্রিক যদি কোনো নাম থাকে অবশ্যই সেটা কৃষ্ণচূড়া হবে। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। ফেব্রুয়ারি 1969 কবিতায় চতুর্দিকে মানবিক বাগান কমলবন হচ্ছে কি? মানবিক যে বাগান আছে কমলবন, এটা হচ্ছে কি? তছনছ। আপনারা যারা কবিতার লাইনগুলো ভালোভাবে পড়েছেন তারা অবশ্যই অ্যাটলিস্ট হচ্ছে এমসিকিউতে এই পদ্য অংশে বাজবেন না। আর যারা হচ্ছে মোটামুটি ফাঁকি দিয়েছেন অবশ্যই এই শেষ মুহূর্তে এসে একেবারে ফাইনাল মানে হচ্ছে ক্লাসগুলো, শর্ট ক্লাসগুলো হচ্ছে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কভার হয়ে যাবে। পরবর্তীগুলো একটু দেখি আমরা কি আছে এখানে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবির লেখছে যে আমি নিজেই তো পারি না। 29 নাম্বার 19 কবিতায় কবির স্মৃতি গর্ভে ভরপুর, স্মৃতিগন্ধে। আচ্ছা, আচ্ছা পরবর্তী প্রশ্ন। ফেব্রুয়ারি 1969 কবিতার কবির স্মৃতিগন্ধে ভরপুর হয়ে আছে কি? স্মৃতিগন্ধে ভরপুর হয়ে আছে শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। তারপর হচ্ছে 21-এর চেতনা, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, একেবারে লাস্ট কবিতার লাইনটা। তার মানে কবিতার স্মৃতিগন্ধে ভরপুর কি? শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। মনে রাখবেন আপনারা। আচ্ছা, এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট সারা দেশ, এখানে কোন রঙের কথা বলা হয়েছে? অবশ্যই আমরা জানি কবিতার মধ্যে বলা আছে এই রঙের বিপরীতে আছে একটা রং যেই রং লাগে না ভালো। তার মানে এটার বিপরীতে, কৃষ্ণচূড়ার রঙের বিপরীতেও একটা রং আছে যেটা কবির কাছে ভালো লাগে না। সেটা কোনটা? সেটা হচ্ছে সন্ত্রাসের রং নাকি হচ্ছে বিপ্লবের? অবশ্যই হচ্ছে সন্ত্রাসের রং। যারা হচ্ছে সন্ত্রাস করে, যারা হচ্ছে গন্ডগোল করে, সেই রঙের কথা বলা হয়েছে। এখন সেই রঙে দেশ ভরে গিয়েছে। আচ্ছা, নক্ষত্রের মতো অবিরত ঝরে কি? অবিনাশী বর্ণমালা। আমরা সবাই জানি নক্ষত্রের মতো ঝরেছিল কি? অবিনাশী বর্ণমালা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো একটা এমসিকিউ। পরবর্তীটা দেখি। পরবর্তী প্রশ্ন, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয় কত তারিখে? এটা হচ্ছে সর্বদলীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হয়েছে 1969 সালের প্রথম সপ্তাহে, অর্থাৎ 5 জানুয়ারি। 4 জানুয়ারি তারা বৈঠক করেছিল। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। ফেব্রুয়ারি 1969 কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন? এই প্রশ্নটা আমরা হচ্ছে আগেও একবার পড়ে এসেছি, সেখানে অপশনটা একটু অন্যভাবে ছিল, এটা অন্যভাবে আছে। কিসের জন্য একটু দেখেন তো। অবশ্যই ঘাতকের আস্তানা ধ্বংস করতে, কারণ ঘাতকের ইসে একেবারে দেশ টেশ ছেয়ে গেছে। অবশ্যই
সেই 1952 ভাষা আন্দোলন যারা করেছে তারা আবার আন্দোলনে নেমেছে 1969-এ এবং এই ঘাতকের আস্তানাগুলো ধ্বংস করতেই তারা নেমেছে। পরবর্তী প্রশ্নটা দেখি, এ রঙের বিপরীতে আছে অন্য রং ধারা ফেব্রুয়ারি 1969-এ কোনটি স্পষ্ট? সেটা হচ্ছে কি বলতে পারেন? গণ অভ্যুত্থানে দমনকারীদের নির্দয়তা, রাইট। এই যে যারা হচ্ছে গণ অভ্যুত্থানে আন্দোলন করছিল, এরা এই আন্দোলন থামানোর জন্য কি পরিমাণে হচ্ছে তাদের উপর পৈশাচিক নির্যাতন চালিয়েছে সেটাই কিন্তু এখানে ফুটে উঠেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে সকাল সন্ধ্যায় বলতে ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি কি বুঝিয়েছেন? এই কবিতার মধ্যে একটা সকাল সন্ধ্যা বলতে একটা কথা আছে, এখানে কবি আসলে মূলত কি বুঝিয়েছেন? এখানে কবি বুঝিয়েছেন সারাক্ষণ। সকাল সন্ধ্যা বলতে বোঝানো হয়েছে সকালবেলা বা সন্ধ্যাবেলা এমন না, মানে পুরাটা সময়, সারাক্ষণ। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্নটা হচ্ছে এ রঙের বিপরীতে, এটা আমরা পড়েছি। কোন রং চোখে ভালো লাগে না? কোন রং চোখে ভালো লাগে না? সেটা হচ্ছে যে রং সন্ত্রাস আনে। যে রং সন্ত্রাস আনে, কবিতার লাইনের মধ্যে একেবারে স্পষ্টভাবে লেখা আছে, তাই না? যে রং সন্ত্রাস আনে সেই রং লাগে না ভালো। ওকে, পরবর্তী প্রশ্নগুলো একটু আমরা দেখি। পরবর্তী প্রশ্ন, কেউ মরা আধমরা, কেউ কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া, এই চরণ দুইটির আসলে সমর্থক কোনটি হবে? সেটা হচ্ছে আপামর জনতার আসলে ঐক্য। আপামর জনতা যে জোট বেঁধেছে, যে কোনো প্রকার অন্যায়ের কাছে তারা মাথা নোয়াবে না, তারা যে রাজপথে সকলে নেমে পড়েছে এই চরণ দুইটির সাথে, সেটাই হচ্ছে ফুটে উঠেছে। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখেন, কবি শামসুর রহমান ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন দুটি প্রেক্ষাপটকে তুলে ধরেছেন? কবি এখানে দুইটা প্রেক্ষাপট তুলে ধরেছেন, একটা হচ্ছে ভাষা আন্দোলন 1952, আর একটা হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থান। তাহলে দেখেন তো কোথায় আছে? এই যে বি নাম্বার অপশনে আছে 1952-এর ভাষা আন্দোলন এবং 1969-এর গণ অভ্যুত্থান। বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা দেখেন, সালামের মুখে পূর্ব বাংলা কি রূপ? সালামের মুখে পূর্ব বাংলা হচ্ছে তরুণ শ্যামল পূর্ব বাংলা। তরুণ শ্যামল, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, তার মানে ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এই কাব্য গ্রন্থটি কার রচনা? আমরা সবাই জানি যে এটা হচ্ছে শামসুর রহমানের হচ্ছে বিখ্যাত একটা কাব্যগ্রন্থ। তারা করে যাবেন, তাহলেই বুঝতে পারবো যে ফুল ক্লাসটা কারা কারা করেছেন। আর এই শেষ মুহূর্তে এসে আপনাদের এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট একবার দেখবেন আর মাথায় গেঁথে যাবে, এখান থেকেই পরীক্ষা আসবে, 100% নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। আর আপনারা যারা হচ্ছে এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছেন, আপনারা বিদ্যাপীঠের সাথেই যুক্ত থাকেন সকল প্রকার সাজেশন এবং এই সাজেশনের পিডিএফ ফাইলগুলো পাওয়ার জন্য। অথবা যদি আপনি চান যে আপনি এক্সাম দিয়ে তারপর নিজের কেমন প্রস্তুতি হয়েছে সেটা যাচাই করতে, তাহলে অবশ্যই আমাদের পেজে নক দিয়ে এক্সামের লিঙ্কগুলো বুঝে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী সুপার সাজেশন ভিত্তিক ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং যে যার মতো করে কিন্তু প্রস্তুতি গুছিয়ে নেওয়া শুরু করে দিয়েছে। তোমাদের এই প্রস্তুতিটাকে আরো বেশি সহজ করার জন্য বিদ্যাপীঠ একাডেমি বরাবরের মতোই তোমাদের সাথে আছে ফাইনাল শটের আরও একটা ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। এই ক্লাসে আমরা বাংলা পদ্যের খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা আমি কিংবদন্তির কথা বলছি, এটা একেবারে ঝালাপালা করে দিব। এমসিকিউ পার্টটা আমরা আজকের এই একটা ক্লাসের মধ্যেই হচ্ছে শেষ করব ইনশাল্লাহ। তোমরা ক্লাসটা স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটা আমাদের সাথেই থাকো। আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা লিখেছেন আমাদের প্রিয় কবি আবু জাফর ওবায়দুল্লাহ, যিনি জন্মগ্রহণ করেছে কত সালে সেটা দিয়েই আমাদের প্রথম প্রশ্ন শুরু হয়েছে যে আবু জাফর ওবায়দুল্লাহ কত তারিখে জন্মগ্রহণ করেন। আমরা সবাই জানি যে 8 ফেব্রুয়ারি 1934 সালে। কত সালে? 8 ফেব্রুয়ারি 1934 সালে আবু জাফর ওবায়দুল্লাহ জন্মগ্রহণ করেছিল। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি।
পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন ছন্দে রচিত? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি অমৃতাক্ষর ছন্দে রচিত নাকি মাত্রাবৃত্ত ছন্দে রচিত? দুইটার একটাও না, অবশ্যই গদ্য ছন্দে রচিত। তোমরা যারা সঠিক উত্তর করেছো অসংখ্য ধন্যবাদ। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন ছন্দে রচিত? গদ্য ছন্দে রচিত। তোমরা যারা হচ্ছে এইচএসসি 26-এ পরীক্ষা দিবা, কবিতাটা যদি ভালোভাবে পড়া থাকে আলহামদুলিল্লাহ, জাস্ট একবার এখন এমসিকিউ গুলো দেখবা আর মাথায় গেঁথে নেবা। যারা 27-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও এমসিকিউ গুলো একটু দেখবা, তাহলে কিন্তু তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। এই কবিতা থেকে যদি পরীক্ষা এমসিকিউ আসে, এখান থেকেই আসতে হবে, এগুলো সব বাছাইকৃত এমসিকিউ। পরবর্তী প্রশ্ন দেখেন, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় ভালোবাসে কি আসে? আমরা সবাই জানি কবিতার একটা বিখ্যাত লাইন যে ভালোবেসে যুদ্ধ আসে। কি আসে? যুদ্ধ আসে। বলতে পারেন যে ভালোবেসেও কি যুদ্ধ আসে? কবিতার লাইন। তার মানে বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কার পিঠের কথা বলা হয়েছে? এইখানে আমাদের কবি ওবায়দুল্লাহ ইনি হচ্ছে কি করেছে, তার পূর্বপুরুষদের ইতিহাস বর্ণনা করেছে, যে তারা ছিল প্রতিবাদী, তারা যে তাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং বারবার এজন্য অত্যাচারিত হইতো, এই কথাগুলোই কিন্তু কবিতার মধ্যে তুলে ধরেছেন। তার মানে এখানে কবির পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তারা প্রতিবাদ করত এবং তাদের রাজাদের দ্বারা তারা অত্যাচারিত হইতো। তার মানে পূর্বপুরুষ সঠিক উত্তর। তোমরা যারা প্রশ্নের সঠিক উত্তরগুলো জানো তারা কিন্তু একটু আগে আগে কমেন্টে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবা, যাতে করে আমরা বুঝতে পারি যে তোমরা ক্লাসগুলো করছো কিনা ঠিকভাবে। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ হচ্ছে কবিতা। রাইট, এখানে বারবার কবিতার কথা বলা হয়েছে। জিহ্বায় উচ্চারিত হচ্ছে প্রতিটা শব্দ কবিতা। তারপর হচ্ছে কর্ষিত জমির যে শস্য দানা, এগুলো হচ্ছে কবিতা। তারপর হচ্ছে যে কবিতা শুনতে জানে না, সে মাছের সাথে কথা বলতে পারে না, খেলা করতে পারে না, এইসব কিন্তু বলা হয়েছে। কবিতার লাইনগুলো যদি পড়ে থাকেন তাহলে আপনারা জানেন। তার মানে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সি নাম্বারটা। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। আমাদের পূর্বপুরুষদের করতলে কোন মাটির সৌরভ ছিল? আমাদের পূর্বপুরুষদের পায়ের নিচে অবশ্যই পলি মাটির সৌরভ ছিল। সি নাম্বারটা সঠিক উত্তর। তোমরা অনেকেই ইতিমধ্যে হয়তো করে ফেলেছ। ভালোবাসা দিলে, আচ্ছা, কবিতার লাইনটা হচ্ছে এইভাবে যে আসলে ভালোবাসা দিলে মা মরে যায়, এরকম একটা লাইন সেখানে আছে। এখানে আসলে মা মরে যায় বলতে এখানে বোঝানো হয়েছে যে ভালোবাসা দিলে মা মরে যায়, এটা এখানে বোঝানো হয়েছে দেশের জন্য, দেশটাকে মা হিসেবে তুলনা করা হয়েছে এবং দেশের জন্য যে বাংলা মায়ের দামাল সন্তানরা যে আত্মত্যাগ করতে পারে এই জিনিসটা তুলে ধরেছে। তো এই চরণটির মধ্যে আসলে ফুটে উঠেছে দেশপ্রেম। কোনটা ফুটে উঠেছে? দেশপ্রেম। মায়ের উৎকণ্ঠা কিন্তু না, দেশপ্রেম অবশ্যই। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। তাদের পূর্বপুরুষ কি রকম পাহাড়ের কথা বলতেন? আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতায় কবির পূর্বপুরুষরা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তোমরা অবশ্যই ইতিমধ্যে দিয়ে দিয়েছো। দেখেন শাপথ, এখানে অবশ্যই হচ্ছে শয়ের নিচে একটা ব আছে। শাপথ শব্দের গ্রহণযোগ্য অর্থ কি? শাপথ আসলে মূলত ওই সব মাংস খেকো হিংস্র প্রাণীদেরকে বলা হয়, যেমন সিংহ, বাঘ, নেকড়ে, এগুলাকে। তার মানে সঠিক উত্তর কি হবে? আপনারা ইতিমধ্যে দিয়ে ফেলেছেন, সেটা হচ্ছে হিংস্র প্রাণী। হিংস্র প্রাণী। ওকে প্রিয় ভাই বোনগুলা, পরবর্তী প্রশ্ন একটু দেখি। কর্ষিত জমির শস্যদানা কেন কবিতা হয়ে ওঠে? কৃষকের কর্ষিত যে জমি, এই জমির শস্যদানা কেন কবিতা হয়ে ওঠে? অবশ্যই স্বপ্ন ও বাস্তবতার মিলনে। কবিতার লাইনের মধ্যে আছে স্বপ্ন ও বাস্তবতার মিলনে কর্ষিত জমির শস্যদানা কবিতা হয়ে ওঠে। ওকে, বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা একটু দেখি। পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার ক্ষত কেন? পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার ক্ষত ছিল কারণ তারা ছিল কৃতদাস। ঠিক আছে, তারা কি ছিল? কৃতদাস ছিল, যার কারণে হচ্ছে তারা বিভিন্নভাবে নির্যাতিত হইতো, এর জন্য তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। ডি নাম্বার সঠিক উত্তর। অনেকে বলতে পারে নির্যাতিত, নির্যাতিত তো কৃতদাস ছিল এই জন্য নির্যাতিত হয়েছে। তার মানে আগে কিন্তু ডি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট। পরবর্তী প্রশ্ন দেখি। জননীর আশীর্বাদে কে দীর্ঘায়ী হবে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কোনো না কোনো বোর্ডে অবশ্যই মার্কস দিয়ে আসবে। আমাদের বিদ্যাপীঠের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা।
তোমরা যদি বুঝতে পারো, আমরা যেভাবে ক্লাস নেই তোমরা যদি বুঝতে পারো তাহলেই কিন্তু আমরা সার্থক। আমরা সারাদিন বক বক করে যদি তোমাদেরকে এতটুকু যদি হচ্ছে শিখাইতে না পারি, সেক্ষেত্রে দিন শেষে আমাদের এই বক বকগুলাই হচ্ছে বৃথা। তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে কেমন লাগছে ক্লাসগুলো। জননীর আশীর্বাদে কে দীর্ঘায়ু হবে? অবশ্যই গাভী পালনকারী বা গাভী যে হচ্ছে পরিচর্যা করে, জননীর আশীর্বাদে সে দীর্ঘায়ু হবে। সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তোমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছো, লাস্ট মুহূর্তে জাস্ট এমসিকিউগুলো দেখবার মাথায় গেঁথে ফেলবা। কবিতার মূল বক্তব্য কি? আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতার মূল বক্তব্য হচ্ছে বাঙালির ইতিহাস ও ঐতিহ্য। বাঙালির ইতিহাস ও ঐতিহ্য। তোমরা একটু ঝটাঝট অ্যান্সার করে দাও, 13তে এ, 14তে বি, 15তে সি, এভাবে অ্যান্সার করে দিবা। এই যে প্রশ্নটা দেখছো কি আছে, আমি কিংবদন্তির কথা বলছি, এটি একটি কি? এটি একটি অবশ্যই কাব্যগ্রন্থ। তোমরা অ্যান্সার করে দিবা 14তে হচ্ছে বি। এটা যখনই অ্যান্সার করবা এটা কিন্তু মাথায় সেট হয়ে যাবে। 10 বার পড়ার থেকে একবার লেখা উত্তম। এখানে লেখো, দেখবা আর ভুল হওয়ার পসিবিলিটি নাই। পরবর্তী প্রশ্নটা দেখি, আবু জাফর ওবায়দুল্লাহ কোন মন্ত্রিত্ব লাভ করেন? সিভিল সার্ভেন্ট ছিল, সেখান থেকে পরবর্তীতে উনি কৃষি ও পানি সম্পদ মন্ত্রিত্ব লাভ করেছিল। তাহলে সঠিক উত্তর 15তে কি হবে? ডি নাম্বারটা। তোমরাও পেরেছো আমি জানি। পরবর্তী প্রশ্ন, কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? কিংবদন্তি শব্দটি হচ্ছে ঐতিহ্যের প্রতীক। ওকে, বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা একটু দেখি, অত্যাচারের ইতিহাস কোন চরণে? এদের মধ্যে অত্যাচারের ইতিহাসটা আছে কোন চরণে? একটু দেখেন তো আপনারা। হৃৎপিণ্ড, দিগন্ত বঞ্চিত, আর্তনাদ। আর্তনাদ ঠিক আছে, বাট মূলত রক্ত জবার ক্ষতে। তার পিঠে ছিল রক্ত জবার মতো ক্ষত। এই ক্ষত দিয়ে বুঝাইছে অত্যাচারের যে দাগগুলো বসেছিল পিঠে সেগুলোকে। তার মানে এখানে বি নাম্বারটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, কে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না? যুদ্ধে যেতে পারে না সে যে কবিতা শুনতে জানে না। তার মানে সঠিক উত্তর কোনটা? ডি নাম্বারটা। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। পরবর্তী প্রশ্ন, রক্ত জবার মতো ক্ষত বলতে কি বোঝায়? রক্ত জবার মতো ক্ষত বলতে কি বুঝিয়েছে? অবশ্যই অত্যাচারের ইতিহাস। আপনারা ইতিমধ্যে পেরেছেন, এটা বি নাম্বারটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখেন, উনুনের আগুনে কি আলোকিত? উনুনের আগুনে জানালা আলোকিত। এ নাম্বারটা সঠিক উত্তর। পেরেছেন আপনারা? পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, আঘাতের ক্ষেত্রে কোন শব্দ? আঘাতের ক্ষেত্রে হচ্ছে রক্ত জবা। কারণ রক্ত জবার মতো হচ্ছে কি হয়েছিল? ক্ষত ছিল। তার মানে আঘাতের সাথে সম্পৃক্ত কোনটা? রক্ত জবা। এটা কিন্তু ফুল না, আঘাতের চিহ্ন। হিংস্র জন্তু বোঝাতে ব্যবহৃত হয় কোনটি? হিংস্র জন্তু বলতে ব্যবহৃত হয় কোনটা? দেখেন তো একটু। অবশ্যই শাপদ, আমরা আগে পড়ে এসেছি। এই শাপদ দিয়ে বোঝানো হয় হিংস্র জন্তুদেরকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, প্রবাহমান নদী কেন ভাসিয়ে রাখে? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে প্রবাহমান নদী কেন ভাসিয়ে রাখে? বিষয়টা হচ্ছে যে সাঁতার জানে না, প্রবাহমান নদীও তাকে ভাসিয়ে রাখে। কিন্তু কেন ভাসিয়ে রাখে? বিষয়টা হচ্ছে আমরা যদি সব জায়গা থেকে গিয়ে যদি আশ্রয় হারিয়েও ফেলি, প্রকৃতি যেটা আছে ও কখনোই আমাদেরকে হচ্ছে দূরে সরাই দিবে না। ও অবশ্যই আমাদেরকে বাঁচার জন্য কোনো না কোনো পথ দেখাবে। তো প্রকৃতি সবসময় আমাদের আশ্রয়স্থল, নির্ভরযোগ্য। তো এটাই বুঝিয়েছে যে প্রবাহমান নদী যে সাঁতার জানে না ওনাকেও হচ্ছে ভাসিয়ে রাখে। এটা দিয়ে বুঝাইছে প্রকৃতির অভয় আশ্রয়, যে হচ্ছে প্রকৃতি সবসময় আমাদেরকে আশ্রয় দিতে প্রস্তুত। ওকে, সি নাম্বারটা রাইট আনসার। কবিতা না জানলে কার সাথে খেলা যায় না? কবিতা না জানলে কার সাথে খেলা যায় না? কবিতায় উল্লেখ আছে শিশুর সাথে, পাখির সাথে, ফড়িংয়ের সাথে? না, একটা উদ্ভট জিনিসের নাম, সেটা হচ্ছে মাছের সাথে। যে কবিতা জানে না সে হচ্ছে কার সাথে খেলতে পারে না? মাছের সাথে খেলতে পারে না। পরবর্তী প্রশ্নটা একটু দেখি, আবু জাফর ওবায়দুল্লাহ কি পেশার মানুষ ছিলেন? অবশ্যই আবু জাফর ওবায়দুল্লাহ ইনি একজন সিভিল সার্ভেন্ট ছিলেন। কি ছিল? সিভিল সার্ভেন্ট। অবশ্যই বি নাম্বারটা রাইট আনসার। পরবর্তী প্রশ্নটা একটু দেখি, কবিতার মূল সুর কি? আমি কিংবদন্তি বলছি, এই কবিতার আসলে মূল সুরটা কি? মূল সুর হচ্ছে দেশপ্রেম এবং ঐতিহ্য। দেশপ্রেম এবং ঐতিহ্য, ঠিক আছে? ওকে,
পরবর্তী প্রশ্ন, আবু জাফর ওবায়দুল্লাহ মৃত্যুবরণ করে কবে? জন্মগ্রহণ করেছিল 8 ফেব্রুয়ারি 1934, মনে আছে না? ফার্স্ট এমসিকিউতে পড়ে এসেছিলাম। আর উনি মারা গিয়েছিল 2001 সালে। কত সালে? 2001 সালে 19 মার্চ। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে অতিক্রান্ত পাহাড় অনুষঙ্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? কবির পূর্বপুরুষরা তাকে একটা পাহাড়ের কথা বলতো, সেটা হচ্ছে অতিক্রান্ত পাহাড়। এই পাহাড়টা দ্বারা মূলত কবির পূর্বপুরুষদের বাধা বিপত্তির কথা তুলে ধরা হয়েছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। পরবর্তী প্রশ্নটা দেখেন, উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালার মাধ্যমে কবি কোনটি বোঝাতে চেয়েছেন? উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালা, এটাও কিন্তু একটা এমসিকিউতে আসে। কি উজ্জ্বল? জানালা উজ্জ্বল। এটা দ্বারা মূলত বোঝানো হয়েছে আগুনের উত্তাপে পরিশুদ্ধ মুক্ত জীবন। আগুনের উত্তাপে পরিশুদ্ধ মুক্ত জীবন, এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, কেন মানুষ ভালোবেসে যুদ্ধে যেতে পারে না? কোন মানুষ ভালোবেসে যুদ্ধে যেতে পারে না? কবিতার ব্যঞ্জনা জানা নেই বলে। কবিতার ব্যঞ্জনা জানা নেই বলে মানুষ ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। তার মানে এটারও সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। আপনারা যারা পারেন তারা অবশ্যই আমার আগে আপনাদের সঠিক উত্তরটা কমেন্টে জানাই দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের বিদ্যাপীঠের ক্লাস আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। আপনারা যদি বলেন আপনাদের ভালো লাগে বা আপনারা বুঝতে পারেন, তাহলে কিন্তু আমরা সেখান থেকে ইন্সপায়ার হই। তো অবশ্যই আপনারা একটু জানাবেন কষ্ট করে। হ্যাঁ, যে সূর্য হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না, চরণটিতে সূর্য কোন অর্থ বহন করে? বুকের মধ্যে সূর্য ধারণ করা বলতে বোঝানো হয় যে সূর্যের যে তেজটা, সূর্যের যে শক্তিটা, সেটাকে ধারণ করা। তার মানে তেজ হবে। কি হবে? তেজ হবে। পূর্বপুরুষরা সবসময় হচ্ছে তারা আন্দোলন করতো, সংগ্রাম করতো, তারা চেত সূর্যের মতো নিজেকে প্রকাশ করতে, ঠিক আছে, স্বাধীন হতে। তেজ। 30 নাম্বারটা, সূর্যকে হৃৎপিণ্ড ধরে রাখার কোন চেতনা প্রকাশ পায়? স্বাধীনতার চেতনা। স্বাধীন, সূর্যের মতো স্বাধীন হতে চায়, উজ্জ্বল হতে চায়, জলজল করতে চায়, স্বাধীনতার চেতনা। বি নাম্বারটা সঠিক উত্তর। এরপর দেখেন, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে কোথায় ধরে রাখতে পারে না? যে কবিতা শুনতে পারে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। কোথায়? হৃৎপিণ্ডে। ওকে, পরবর্তী প্রশ্ন, দীর্ঘদেহ পুত্রগণ বলতে কাকে বোঝানো হয়েছে? দীর্ঘদেহ বলতে কবি এখানে যারা হচ্ছে কবির পূর্বপুরুষ ছিল তাদের ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরেছে। আর কবির যে পূর্বপুরুষ তারা অবশ্যই বাঙালি ছিল, তার মানে বাঙালি জাতিকে দীর্ঘদেহ পুত্রগণ বলে অভিহিত করেছেন। সঠিক উত্তর এ নাম্বারটা। পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমরা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন? আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবিতার গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলেছে। তার মানে বি নাম্বারটা সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখেন, আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? আচ্ছা, অংশটি ধারা তার বলতে কাকে বোঝানো হয়েছে? কবির যে পূর্বপুরুষ মানুষ ছিল, যারা হচ্ছে মুক্তিকামী মানুষ, তাদেরকে বোঝানো হয়েছে। এ নাম্বারটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা দেখেন, নিচের কোন লেখক সিভিল সার্ভিস ও সরকারের বিভিন্ন উচ্চপদস্থ দায়িত্ব পালন করতেন? একটু সঠিক উত্তরটা ঝটপট জানাই দেন তো। আমরা সবাই জানি এই যে আবু জাফর ওবায়দুল্লাহ, বি নাম্বার অপশনটা। এই কবি উনি হচ্ছে তার জীবনে সরকারি বিভিন্ন বড় বড় উচ্চপদস্থ জায়গায় হচ্ছে কর্মরত ছিল। ইভেন আমরা এটাও জানি যে পরবর্তীতে তিনি হচ্ছে মন্ত্রিত্ব লাভ করে, তাই না? কৃষি ও পানি। আচ্ছা, এরপরে দেখেন, কারা আজন্ম কৃতদাস থেকে যায়? আমরা সবাই জানি যারা কবিতা শুনতে জানে না তারা আজন্ম কৃতদাস থেকে যায়। যারা কবিতা শুনতে জানে না তারা নদীতে ভাসতে পারে না। যারা কবিতা শুনতে জানে না তারা মাছের সাথে খেলতে পারে না, কিছুই পারে না। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। কে নদীতে ভাসতে পারে না? যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে জানে না। তার মানে সঠিক উত্তর কোনটা? যে কবিতা শুনতে জানে না, বি নাম্বারটা। পরবর্তী প্রশ্নটা দেখেন, মায়ের ছেলে মাকে ছেড়ে যুদ্ধে যায় কেন? মাকে ভালোবেসে। মায়ের ছেলে মাকে ছেড়ে যুদ্ধে যায়, মা বলতে দেশকে বোঝানো হয়েছে। দেশের জন্য মায়ের ছেলেরা যে যুদ্ধ করে, দেশের জন্য যে যুদ্ধ করে, এটা দেশকে ভালোবেসে করে। তার মানে মাকে ভালোবেসে। সি
সি নাম্বারটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা একটু দেখো, তিনি কবি এবং কবিতার কথা বলতেন। এই চরণটি ধারা কবির পূর্বপুরুষদের কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? সৃজনশীল। কি? সৃজনশীল। তারা তখন কবি এবং কবিতার কথা বলতেন, সৃজনশীল মনোভাব প্রকাশ পেয়েছে। পলিমাটি সৌরভ ধারা কবিতায় কি বোঝানো হয়েছেন? কবি বলেছেন না, আমার পূর্বপুরুষের করতলে পলিমাটি সৌরভ ছিল। পলিমাটি ধারা বুঝাইছে উর্বর মৃত্তিকা। কি বুঝিয়েছে? উর্বর মৃত্তিকা। রাইট। পরবর্তী প্রশ্ন একটু দেখি আমরা, কি আছে? কবির পুরুষের করতলে কি ছিল? এইমাত্র বলে দিয়েছি, একটু দ্রুত বলে দেন আপনারা। পলিমাটি সৌরভ ছিল। কবির মা কিসের কথা বলতেন? কবির মা কিসের কথা বলতেন? প্রবাহমান নদীর কথা বলতেন, এবং এটাও বলেছেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, এখানে কি প্রকাশ হয়েছে? রক্তজবা, কবির পূর্বপুরুষদের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল, কারণ তারা আন্দোলন করত, আর যারা রাজা শাসক গোষ্ঠী ছিল তারা তাদের অত্যাচার করত। এটা হচ্ছে দীপ্ত শপথ। রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা, এটা দ্বারা বুঝিয়েছে দীপ্ত শপথ। ওকে। বিচলিত স্নেহ বলতে কবি যা বুঝিয়েছেন, বিচলিত স্নেহ বলতে কবি এই কবিতায় বুঝিয়েছেন আপনজনের উৎকণ্ঠা। কি বুঝিয়েছে? আপনজনের উৎকণ্ঠা। ওকে, ফাইন। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে নিম্নোক্ত কোন ভাবটি মুখ্য হয়ে ওঠে? সেটা হচ্ছে এই কবিতার মুখ্য যে বিষয়টা, সেটা হচ্ছে কবির তার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও করুণা। ঠিক আছে? ওকে, ফাইন। সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আবু জাফর উবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করতেন জানেন আপনারা? আপনাদের এই এইচএসসি পরীক্ষার পরে আপনাদের ড্রিম যে ইউনিভার্সিটি, হয়তো কেউ মেডিকেলে যাবেন, কেউ ইউনিভার্সিটিতে যাবেন, কিন্তু যারা ভার্সিটিতে পড়াশোনা করতে চান, বিশেষ করে মানবিকের শিক্ষার্থীরা, আপনাদের ড্রিম ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি। আবু জাফর ওবায়দুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল। আপনাদের বড় ভাই হবে। ভালোবাসা দিলে মা মরে যায়, আর কি আসে? ভালোবাসা দিলে মা মরে যায় আর যুদ্ধ আসে। কি আসে? যুদ্ধ আসে। পেরেছেন আপনারা? ওকে, ফাইন। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? আগে এমন একটা প্রশ্ন পড়ে এসেছি, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। সঠিক উত্তর কোনটা তাহলে? ওকে, ফাইন। সি নাম্বারটা, যে গাভীর পরিচর্যা করে। আবু জাফর ওবায়দুল্লাহর মতে যে কবিতা শুনতে জানে না সে কিসের অধিকার থেকে বঞ্চিত হবে? সে অবশ্যই দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। কিসের অধিকার? দিগন্তের অধিকার। ওকে, ফাইন। আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা, আন্দোলন ও মুক্তিযুদ্ধ। কবি আবু জাফর ওবায়দুল্লাহ ইনি হচ্ছে কি নিয়ে বেশি লেখালেখি করত? রাষ্ট্রভাষা, আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। এখানে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার গুরুত্বপূর্ণ যত এমসিকিউ ছিল আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর থেকেও যদি বেটার কোনো ওয়েতে আপনাদেরকে শেখানো যায়, সেই পরামর্শটা দিয়ে আমাদেরকে অবশ্যই আপনারা সাহায্য করবেন। আপনাদের হাত ধরেই আমাদের এই ছোট্ট পরিবারটা একদিন একটা বড় পরিবারে রূপান্তরিত হবে। আপনারা অবশ্যই বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদেরকে আমাদের এই ক্লাসে মেনশন করে দিবেন এবং ক্লাসটি করতে বলবেন। আর আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। বাংলার প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা পাহাড়ি পড়ে মনে, যেখান থেকে প্রতি বছর তোমাদের এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন থাকে। ইনশাল্লাহ এবছরও থাকবে। যদি আমরা আজকের এই ক্লাসটা সম্পূর্ণ করি স্কিপ না করে, তাহলে এখান থেকে এমসিকিউ এবং সিকিউ যেসব প্রশ্ন আসবে তুমি সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। তাহলে ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই হচ্ছে তাহার এই পরে মনে, কবিতাটা লিখেছেন কবি সুফিয়া কামাল। আর এই কবিতাটা দিয়ে আসলে কবি কি বোঝাতে চেয়েছেন সেটা কবিতার একেবারে লাস্ট লাইনটা যদি আমরা পড়ি তাহলেই বুঝতে পারবো। ওকে, শুরু করি তাহলে। কবিতার মূল পাঠ পরিচিতি থেকে যেই প্রশ্নটা আসে, একটা জিনিস আপনারা সকলে মনে রাখবেন যে এই বেগম সুফিয়া কামালকে কিন্তু জননী সাহসিকা বলা হয়। যদি প্রশ্ন করা হয় কোন কবিকে জননী সাহসিকা বলা হয়, তাহলে সুফিয়া কামালকে। নারী জাগরণের অগ্রদূত বললে বেগম রোকেয়া।
সাখাওয়াত হোসেন। ওকে, এই সুফিয়া কামাল জন্মগ্রহণ করেছিল 1911 সালে আর মৃত্যুবরণ করেছিল 1999 সাল। সাল দুইটা একটু মনে রাখবেন, জন্মসাল 1911 এবং মৃত্যু সাল হচ্ছে 1999। ওকে ফাইন। পরবর্তীতে যে জিনিসটা মনে রাখবেন এখান থেকে, প্রকাশিত, এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। প্রথম প্রকাশিত হয়েছিল, যদি ইংরেজি সাল আসে তাহলে 1935 সাল, আর যদি বাংলা সন আসে তাহলে মনে রাখবেন 1342 সালে প্রথম এই কবিতাটা প্রকাশিত হয়েছিল। তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোন পত্রিকায় এই কবিতাটা প্রথম প্রকাশিত হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার এগুলো বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে পরীক্ষা এসেছে ভাইয়া, মনে রাখবা মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রথম সুফিয়া কামালের তাহারি পরিমণি কবিতাটি প্রকাশিত হয়েছিল। যদি প্রশ্ন করা হয় এই কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তাহলে অবশ্যই সাজের মায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই দুইটা, যে দুইটা হচ্ছে মার্ক করে দিয়েছি, তোমরা যে কোনো বোর্ডে অবশ্যই মার্কস বি কমন পাবা। এই দুইটা প্রশ্ন বারবার কিন্তু রিপিট হয়। একটা হচ্ছে কোন পত্রিকায়, মাসিক মোহাম্মদী পত্রিকায়, কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, সাজের মায়া কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত। ওকে, এরপরে আমরা হচ্ছে কবিতার প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করার চেষ্টা করব। আসলে এইখানে কি বলা হয়েছে, এখানে আসলে দুই জনার ক্যারেক্টার আছে, একজন হচ্ছে কবি নিজে আর একজন হচ্ছে কবি ভক্ত। কবি ভক্ত কবিকে রিকোয়েস্ট করবে যে একটা ঋতুকে বরণ করে নেয়ার জন্য, কিন্তু কবিকে এখানে অনেক উদাসীন লাগবে, আনমনা লাগবে, তিনি আসলে যে খোঁজ খবর রাখেন না, এরকমের একটা বিষয় আসলে তুলে ধরা হয়েছে। আর মূল কথাটা একেবারে কবিতার লাস্ট দুই লাইন পড়লেই আসলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এর আগে কি বলতে চেয়েছেন সেটা আগে একটু দেখি আমরা। প্রথমে বলা হয়েছে, কবি ভক্ত বলতেছে যে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। কবিকে বলতেছে তার ভক্ত যে হে কবি তুমি নীরব কেন, ফাগুন তো ধরায় এসেছে। ফাগুন আসলেই দেখা যায় যে গাছে ফুল টুল ফোটে, প্রকৃতি একটা নতুন সাজে হচ্ছে নিজেকে সাজায়। এইটা হচ্ছে বলতেছে যে হে কবি তুমি এখনো নীরব কেন, ফাগুন তো ধরায় এসেছে, ধরা তো সুন্দরভাবে সেজেছে। বসন্ত বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। বন্দনা বলতে এখানে হচ্ছে কবিতাকে বোঝানো হয়েছে, মানে সুফিয়া কামাল তার নিজের কবিতা দিয়ে এই বসন্তটাকে কি বরিয়া লইবে না, বসন্তের জন্য কি নতুন কবিতা বা হচ্ছে নতুন কিছু তৈরি করবে না, এটাই হচ্ছে বলতেছে তার যে হচ্ছে কবির যে ইয়ে আছে। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, স্নিগ্ধ আখি বলতে উৎসুক চাহনিকে বোঝানো হয়েছে। এটা কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, স্নিগ্ধ আখি বলতে কি বোঝানো হয়েছে, উৎসুক চাহনিকে বোঝানো হয়েছে। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণা দুয়ার গেছে খুলি। বসন্তের সময় দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়, তো কবি জানে যে আসলে হচ্ছে ওই বাতাসে দক্ষিণা দুয়ার এমনিতেই খুলে যায়, কিন্তু কবি জানার পরেও না জানার ভান ধরে তার ভক্তকে জিজ্ঞেস করছে যে দক্ষিণা দুয়ার কি গেছে খুলি, মানে দক্ষিণা দুয়ারটা কি খুলছে বসন্তের বাতাসে। এরপর বলতে বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, মানে লেবুর যে ফুল বসন্ত আসলে যে প্রত্যেকটা গাছে হচ্ছে ফুল ফোটে, এগুলো কবি জানে যে বসন্ত যেহেতু আসছে তার মানে ফুটছে। তারপরও তার ভক্তকে প্রশ্ন করতেছে যে বাতাবি লেবু কি হচ্ছে ফুল ফুটেছে, ফুটেছে কি আমের মুকুল। তখন গাছে গাছে আম গাছে হচ্ছে নতুন মুকুল হচ্ছে ধরে, তো এটা কি ধরেছে জিজ্ঞেস করছে। দেখি না সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এই সমীর মানে হচ্ছে বাতাস, মানে এই যে ফুল টুল যেগুলো হচ্ছে ফুটেছে এগুলোর গন্ধে কি সমীর বাতাসটা কি মানে হচ্ছে হয়েছে, মানে অধীর আকুল হয়েছে। কবি জানার পরেও মানে হচ্ছে তার মনের যে একটা উদাসীনতা, তার যে হচ্ছে কোনো পারিপার্শ্বিক যে হচ্ছে কোনো খেয়াল নাই, এইটাই আসলে তুলে মানে হচ্ছে ধরেছে এই পঙ্কক্তিতে। পরবর্তীগুলো দেখে তার মানে এতটুকু হচ্ছে ক্লিয়ার যে এখানে কবি ভক্ত তাকে বলতেছে যে ফাগুন আসছে, আপনি কেন এখনো বসন্ত বরিয়া লইছেন না। কবি আবার জিজ্ঞেস করতেছে তার অনেক কথা যে বসন্ত আসছে এগুলো হয়েছে কিনা, বসন্ত আসলে সাধারণত যেগুলো হয় এই দিকগুলো ফুটে উঠেছে কিনা। ওকে, এরপরে
জিজ্ঞেস করছে এখনো দেখনি তুমি, কবি ভক্ত জিজ্ঞেস করতেছে যে এত কিছু যে হইল, গাছে ফুল ফুটলো, এই করলো সেই করলো, কেন তুমি কি সেটা দেখনি? কবিকে জিজ্ঞেস করতেছে তুমি কি সেটা দেখনি? কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, মানে কবি আসলে তুমি আজকে কেন এত উন্মনা, তুমি এত কেন হচ্ছে আহ উন্মাদ, তুমি কেন এদিকে খেয়াল করতেছো না, তুমি এভাবে হচ্ছে অবহেলা কেন করছো? কোথা তব নবপুষ্প সাজ, এই যে বসন্ত আসলে যে সব কিছু হচ্ছে নতুনভাবে সাজে, ফুল দিয়ে মেয়েরা যে সাজে, হ্যাঁ পিওর ফুল দিয়ে, কারণ তখন সব গাছে গাছে ফুল থাকে, সেই পুষ্প শ্বাসটা আসলে তোমার কোথায়, এটাই বলছে। কহিল সে সুদূরে চাহিয়া, তখন কবি হচ্ছে কথা বলতেছে কবি ভক্তের সাথে, কিন্তু আছে না যখন হচ্ছে মানুষ একটু হচ্ছে কষ্টের ভিতরে থাকে বা ইতে থাকে, মানুষের চোখের দিকে তাকাই কথা না বলে অন্যদিকে আনমনা হয়ে কথা বলে, সেটাই বুঝিয়েছেন যে কহিল সে সুদূরে চাহিয়া, অন্যদিকে তাকাই আছে। অলখের পাথার বাহিয়া, এখানে মানে অলক বলতে হচ্ছে সুদূর বোঝানো হয়েছে, পাথার বলতে কিন্তু পাথর বা পাহাড় না, এখানে সমুদ্রকে বোঝানো হয়েছে। বহিয়া মানে হচ্ছে বাইয়া, যেটাকে আমরা হচ্ছে এই ভাষায় বলি তরি, মানে তোমরা সবাই জানো যে নৌকা, তার এসেছে কি, মানে সুদূর সাগর থেকে যে ইসের নৌকা সেটা কি এসেছে। বেজেছে কি আগমনী গান, মানে এই যে বসন্তটা যে এসেছে এটার জন্য কি কোনো ওরে বরণ করে নেয়ার জন্য কোনো আগমনী গান কি বেজেছিল? মানে কবির সমসাময়িক যে হচ্ছে ঋতুরাজ বসন্ত এসেছে বা কোন ঋতু গেল না গেল, এই সব বিষয়ে আসলে কবির কোনো খেয়ালই নেই, এগুলোই আসলে তুলে ধরা হয়েছে। ডেকেছে কি সে আমারে, মানে বসন্ত যে ধরায় আসছে সে কি আমারে ডাকছে, কবির কথা হচ্ছে যে বসন্তকাল যখন আসবে কবির কাছে পারমিশন চাবে যে আমি আসবো কিনা, কবি পারমিশন দেবে, তারপরে হচ্ছে বসন্ত চেঞ্জ হবে। অ্যান্ড কবি বলতেছে যে বসন্ত যে আসছে এই ধরায়, বসন্ত যে পৃথিবীতে আসছে সে কি আমাকে ডাকছিল? শুনি নাই রাখি নাই সন্ধান, মানে আমি এটা শুনেও নাই আর সন্ধানও আসলে রাখি নাই। তো এখানে কবি আসলে সম্পূর্ণটাই তার নিজের যে হচ্ছে অবজ্ঞা বা হচ্ছে ঋতুর প্রতি অবহেলা, বা তিনি যে খবর রাখেন না কোন ঋতু গেল আসলো, তার মনের অবস্থাটা যে আসলে ভালো না, সেটাই তুলে ধরেছে। দ্বিতীয় স্তাবকের পরে 3 নাম্বার পাঠে বলতেছে কহিলাম ওগো কবি, এটা হচ্ছে কবি ভক্তের যে কথা সেটা তুলে ধরা হয়েছে। কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমোর মিনতি। এখন কবি ভক্তের একটা আবদার এই লাইন দুইটাতে হচ্ছে ফুটে উঠেছে যে কবি তুমি হচ্ছে রচনা শুরু করো, বসন্তকে নিয়ে রচনা শুরু করো, তোমার কণ্ঠে একটু বসন্ত বন্দনা আমি শুনি, এটা আসলে আমার একটা মনের আকুতি, তোমার কাছ থেকে আমি বসন্তের বন্দনা শুনতে চাই, তোমার যে হচ্ছে সাহিত্য রচনা এটার একটু আমি দেখতে চাই। কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে আমার গাহিতে গান, বসন্তরে আনিতে বরিয়া, রহিনী সে ভুলেনি তো এসেছে তো ফাগুন ছড়িয়া। এখন কবি বলতেছে কহিল সে মৃদু মধুসুরে, সে মৃদু মধুসুরে বলল যে এবছর না হলে না হোক, এবছর আমি আসলে বসন্ত বরিয়া না হলে না নেই, সে তো আর আমার জন্য অপেক্ষা করে নাই, সে তো ঠিকই অন্য ঋতুকে সরাইয়া নিজে এসেছে, ফাগুনরে সরাইয়া বসন্ত তো অবশ্যই হচ্ছে ধরায় এসেছে, এমন তো না যে আমি তারে বরণ করিয়া লই নাই বা আমি তার জন্য হচ্ছে বন্দনা রচনা করি নাই, তার জন্য সে আসলে ধরায় আসে নাই বা আমার জন্য সে অপেক্ষা করেছে, সে তো ঠিকই ফাগুনকে সরাইয়া নিজে চলে আসছে, এই জন্য এবছর না হয় থাক, আমি তাকে হচ্ছে বরণ করিয়া না লই, এটাই বলল কবি। পরবর্তী স্তাবকটা আমরা একটু দেখি। কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই, কবি ভক্ত কবিকে জিজ্ঞেস করছে সে যে তোমার জন্য হচ্ছে অপেক্ষা করে নাই বা তোমার পারমিশন ছাড়াই যে ধরা এসে পড়েছে, এজন্য কি কবি তুমি অভিমান করেছ? আচ্ছা, যদ্যপি এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই, মানে যদিও সে এসেছে
কিন্তু তারপরও তুমি যে এই যে বন্ধনা রচনা টচনা করলা না, তারা যে বরিয়া লইলা না, এটা তো তুমি হচ্ছে তার আশাটাই একেবারে বৃথা করে দিলা। কহিল সে পরম হেলায়, হেলায় মানে হচ্ছে উদাসীন ভাবে বা হচ্ছে অবজ্ঞায় তিনি বলিল, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে, মানে গাছের শাখা প্রশাখায় ফুল কি ফোটেনি? মানে কবি বলতেছে যে ফাগুন ধরাতে এসেছে, এসেছে ঠিকই, কিন্তু তুমি যে তারে ঠিকভাবে বরণ করিয়া লইলে না, তুমি যে কোনো কিছু রচনা করলে না, এজন্য আসলে ওর আগমনটাই বৃথা। কবি বলছে কেন বৃথা হবে, কিসের জন্য? ও যখন এসেছে গাছের শাখে কি ফুল ফোটেনি? পুষ্পরতি লবিনী কি ঋতুর রজন? ঋতুর রজন যে হচ্ছে ফুল টুল হচ্ছে সবকিছু যে গাছে ফোটে, তখন হচ্ছে চার পাঁচটা সজীব সুন্দর হয়, এই ফুল দিয়া কি ঋতুরাজকে হচ্ছে বরণ করিয়া লয় নাই? এটা কি ফুল, গাছে ফুল ফুটে তাকে কি বরণ করিয়া লয় নাই? আচ্ছা, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, এই যে বসন্তের যে ফুলগুলো আছে তাতে কি গন্ধ নাহি? করেনি সে অর্ঘ্য বিচরণ, মানে তাকে কি এত কিছু দিয়ে, উপহার দিয়ে তারপর বরণ করিয়া লয় নাই? সবই তো ঠিক আছে, গাছে ফুল ফুটেছে, তাকে হচ্ছে বরণ করে নিয়েছে, ফুলে গন্ধ আছে, তাকে হচ্ছে উপহার দিয়ে বরণ করে নিয়েছে, শুধুমাত্র আমি রচনা বন্দনা করি নাই দেখেই একেবারে বৃথা হয়ে যাবে? এটা হচ্ছে কবির উত্তর। আচ্ছা, এরপরে 5 নাম্বার স্থাপকের দিকে যদি আমরা তাকাই, তাহলে আবার দেখা যাবে যে কবি ভক্ত তার কবিকে আবার কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে। আসলে এখানে কবি এবং কবি ভক্তের মধ্যে যে কথোপকথন, সম্পূর্ণ কবিতাটাই কিন্তু সেটা ফুটিয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আবার কবি ভক্ত সেই একই কথা হোক, মানে হচ্ছে বলতেছে আগের স্থাপকে যেগুলো পড়েছিলাম যে সব কিছুই তো হচ্ছে ঠিক আছে, আমার জন্য তো আর বসন্ত আসা বেজে রয়নি, গাছে তো ফুল ফুটেছে, সব কিছু ঠিক আছে। এখন কবিভক্ত আবার বলতেছে হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা? তোমার বসন্তের দিক থেকে মুখ ফিরিয়ে নিলা যে, এটা কেন নিলা? এটা কবিভক্ত কবিকে জিজ্ঞেস করছে। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? যে তোমার এই উপেক্ষা করে তুমি এই যে ঋতুরাজ বসন্তকে কেন এত ব্যথা দিচ্ছ? ঠিক আছে, এটা হচ্ছে কবি ভক্ত বলছে যে তুমি এই যে অবহেলা করে, অবজ্ঞা করে কেন ঋতুরাজটাকে হচ্ছে কষ্ট দিচ্ছ? কহিল সে কাছে সরিয়ে আসি, এরপরে কবি হচ্ছে তার ভক্তের কাছে এসে বলতেছে, কহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, মোস্ট ইম্পর্টেন্ট লাইন। কোনো না কোনো তোমাদের বোর্ডের প্রশ্নে মার্কস বি থাকবে থাকবে থাকবে, 3000% শিওর এটা। কুহেলি বলতে বোঝানো হয়েছে কুয়াশা, আর উত্তরি বলতে বোঝানো হয়েছে চাদরকে। মানে এই যে চাদর ঘেরা হচ্ছে, কুয়াশা ঘেরা, যে মাঘের সন্ন্যাসী, মাঘ বলতে এখানে শীতকালকে বোঝানো হয়েছে, কারণ মাঘ মাসেই সব থেকে বেশি শীত পড়ে। এই যে শীতের সময় যে হচ্ছে কুয়াশা ঘেরা, চাদর ঘেরা, চাদর দিয়ে হচ্ছে কুয়াশা ঘেরা সে শীতটা গিয়েছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। পুষ্পশূন্য এখানে বোঝানো হয়েছে রিক্ত হস্তে, মানে শীতের রিক্ততাকে বোঝানো হয়েছে। শীতকালটা যখন আমাদের মধ্যে আসে, শীতের একটা শুষ্ক আবহাওয়া থাকে, গাছের পাতাগুলো ঝরে যায়, কোনো গাছেই হচ্ছে ফুল থাকে না, সেই শীতের রিক্ততাটাকে আসলে এখানে কবি বুঝিয়েছেন। এরপরে কবি বলেছেন, তাহারই পরে মনে ভুলেতে পারি না কোনো মতে। এই যে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা লাইন, যার মধ্যে কবিতার ফুল কথা বলা আছে। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়ে এসেছি, আগের যেগুলো হচ্ছে পড়ে এসেছি, সব কিছু শেষ করে দিয়েছে লাস্ট 2 লাইনের মধ্যে, তাহারে পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এই যে এতক্ষণ যে কবিতাকে অনুরোধ করলো যে বসন্ত আসছে কবি, তুমি একটু বরণ করে লও, সে বলতেছে বসন্তকে আমার কেন বরণ করতে হবে, সে তো নিজে নিজেই চলে এসেছে, সে গাছে ফুল ফোটাইছে, সেই করছে সেই করছে, তারে আমার বরণ করতে হবে কেন? এমন তো না যে সে আমার জন্য অপেক্ষা করছে বা আমার জন্য সে বসে আছে। তো কবি ভক্ত বারবার বলতেছে যে তুমি বসন্ত বরণ করিয়া নাও। হ্যাঁ, তারপর তো কবি আবার তার মনের অবস্থাটাকে শীতের রিক্ততার সাথে তুলনা করছে, যে আসলে শীতকালে যেরকম হচ্ছে রুক্ষ সূক্ষ্ম পরিবেশ হয়ে যায়, গাছে ফুল থাকে না, এটার সাথে তুলনা করছে। এবং শেষ লাইনে গিয়ে বলেছে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। মূলত এই লাইনটা দিয়া কবি তার মৃত স্বামীকে বুঝিয়েছে। শেষের একেবারে এই 2 লাইন দিয়ে, এই যে তাহারেই পরে মনে, এই যে তাহারেই পরে মনে, তাহারে দিয়েই হচ্ছে কবিতার স্বামী
সৈয়দ নেয়াল হোসেনকে ইন্ডিকেট করেছে, যিনি এই কবিতা লেখার কিছুদিন আগে মারা গিয়েছে। তো তাহারই পরে মনে ভুলেতে পারি না কোনো মতে। এই কবির হচ্ছে স্বামীর যে মৃত্যুর শোকটা, এটা আসলে কবি কোনোভাবেই কাটাই উঠতে পারতেছে না, যার কারণে এই ধরায় ঋতু যেটাই আসুক না কেন, বসন্ত আসুক, হেমন্ত আসুক, যাই আসুক, যতভাবেই হচ্ছে পৃথিবী সুন্দর সাজে সাজুক, শীত চলে গেলেও আসলে কবির মনে এখনো শীতের যে রিক্ততা, কবির স্বামী হারানো যে বেদনাটা, এটা এখনো কবির মনের মধ্যে আসলে রয়ে গেছে। জাস্ট এটাই এই কবিতায় বোঝানো হয়েছে। তার মানে এতক্ষণ যে বসন্ত শীত বরণ করিয়া লইল না, কেন লইল না, সব কিছুর মূল কথা হচ্ছে কবির স্বামী হারানোর যে বেদনাটা, এটাকে কবি শীতের রিক্ততার সাথে তুলনা করেছে, যার কারণে যেই কালই আসুক না কেন, যেই বসন্তই আসুক না কেন, কবি আসলে সেদিকে কোনো প্রকার খেয়াল নাই, তার স্বামীর শোকে সে এখনো বিভোর হয়ে আছে। তো আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে এই কবিতার এমসিকিউ এবং সিকিউ গুরুত্বপূর্ণ যেগুলো আছে, বিভিন্ন বোর্ডে এসেছে এবং আবার আসবে, সেগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ক্লাসটি তোমাদের কেমন লেগেছে এবং বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই জানাবা। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং যে যার মতো করে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নিচ্ছ। আর তোমাদের এই প্রস্তুতি যাত্রাটাকে আরো বেশি সহজ করার জন্য বিদ্যাপীঠ একাডেমি বরাবরের মতোই তোমাদের সাথে আছে। ফাইনাল শটের আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। ইতিমধ্যে ফেসবুক পোস্টের মধ্যে তোমরা জানতে পেরেছো যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে 18 বছর বয়স, যেটা লিখেছেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। আমরা সবাই জানি এই সুকান্ত ভট্টাচার্য 1926 সালের 15ই আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেছে এবং খুব অল্প বয়সেই 1947 সালে মাত্র 21 বছর বয়সে তিনি মারা গিয়েছিল। ওকে, আজকে আমরা এই কবিতার এমসিকিউ পার্টটা একেবারে ঝালাপালা করে দিব ইনশাল্লাহ। পরীক্ষায় এখান থেকেই আসবে এবং তোমরা পারবা। ফার্স্ট প্রশ্ন, এ দেশের বুকে 18 আসুক নেমে, এখানে 18 শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই 18 দ্বারা মূলত কোনো বয়সকে নির্দেশ করে নাই, এখানে 18 বলতে নতুন জীবন রচনাকে বুঝিয়েছে। ঠিক আছে, ওকে। তোমরা যারা পারবা তারা আমার আগেই আনসার করার চেষ্টা করবা, এরপরে তো আমি আনসার বলেই দেব। দ্বিতীয় প্রশ্ন, 18 বছর বয়স কবিতায় যৌবন শক্তি কি অর্থে চিত্রিত হয়েছে? 18 বছর বয়সী যে একটা যৌবন শক্তি আসে, এটা কি অর্থে মূলত চিত্রিত হয়েছে? সেটা হচ্ছে জাতীয় জীবনের চালিকা শক্তি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কয়েকটা বোর্ডেই কিন্তু বারবার এই প্রশ্নগুলো এসেছে, তোমরা একটু খেয়াল করবা। সি নাম্বারটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা একটু আমরা দেখি। 18 বছর বয়সে থরথর কাঁপে কিসে? আমরা জানি যে 18 এই বয়সটা বেদনায় কাঁপে থরথর, তার মানে সঠিক উত্তর ডি নাম্বারটা। অবশ্যই তোমরা একটু আগে আনসার করার চেষ্টা করবা। জাস্ট লাস্ট মুহূর্তে আমাদের এই ফাইনাল শর্ট ক্লাসগুলো একটু দেখবা। এমসিকিউ গুলো জাস্ট হচ্ছে এগুলো পড়া আছে তোমাদের, এখন দেখলেই একবার মাথায় গেঁথে যাবে। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। 18 বছর বয়স কবিতাটি কয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ ব্যবহৃত হয়েছে? আমরা সবাই জানি যে এটা হচ্ছে 6 + 6 + 2, মানে হচ্ছে মোট 14। এটা হচ্ছে 6 মাত্রার ছন্দে রচিত হয়েছে, তার মানে ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তোমরা কি পেরেছো? পরবর্তী প্রশ্নটা একটু দেখি। 18 বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়? অবশ্যই ডি নাম্বারটা সঠিক উত্তর, অসহ্য যন্ত্রণা। এই তাজা প্রাণে আসে অসহ্য যন্ত্রণা, কারণ এই যে দেশের মধ্যে অন্যায় অত্যাচার অবিচার এগুলো দেখে এই 18 বছর বয়সী যে যুবকরা থাকে তাদের মনে কিন্তু এটা মানতে কষ্ট হয়, এই অন্যায়গুলো দেখতে কষ্ট হয়। এই জন্য এই বয়সে আসলে মনের মধ্যে অসহ্য যন্ত্রণা আসে প্রাণে। ঠিক আছে, এখানে কবি 18 বছর বয়সটাকে হচ্ছে ইতিবাচক হিসেবে তুলে ধরেছে। দেশের যে কোনো বিপদে তারা অগ্রণী ভূমিকা পালন করে, তারা হচ্ছে সব রিস্ক নিতে পারে, এগুলো বুঝিয়েছে। এবং কিছু খারাপ হচ্ছে মন্ত্রণা আসে বা আসে, এগুলো হচ্ছে বলছে, আমরা আস্তে আস্তে শেষ করব। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। কবি 18 বছর বয়সকে কিসের সঙ্গে তুলনা করেছেন? 18 বছর বয়সকে কবি তুলনা করেছেন স্টিমারের সাথে। বাষ্পের বেগে স্টিমারের মতো ছুটে চলে হচ্ছে এই বয়সটা। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর সি। পরবর্তী প্রশ্ন যেটা আছে, 18 বছর বয়স বিপদের মুখে কেমন ভূমিকা পালন করে? বিপদের মুখে 18 বছর বয়স হচ্ছে অগ্রণী।
সঠিক উত্তর কোনটা? অগ্রণী। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যারা এসএসসি 26 ব্যাচের আছো এবং 27-এ যারা পরীক্ষা দিবা, প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি চাও এমসিকিউ পরীক্ষাগুলো দিয়ে নিজের মেধাটাকে একটু যাচাই করে নিতে, তোমরা চাইলে আমাদের সাথে অ্যাড হয়ে পরীক্ষাগুলো দিতে পারো। পরবর্তী প্রশ্নটা দেখো, 18 বছর বয়সে কি নেই? 18 বছর বয়সে নেই কোনো সংশয়। এবং পরবর্তীতে একটা লাইন এটাও আছে, 18 বছর বয়সে নেই ভয়। যেহেতু ক নম্বরে সঠিক উত্তর পেয়ে যাচ্ছি, তার মানে নিচে আর যাওয়ার কোনো দরকার নাই, আমরা এ সঠিক উত্তর দিয়ে দিব। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, 18 বছর বয়স বেঁচে থাকে কিসে? 18 বছর বয়সটা বাঁচে দুর্যোগে আর ঝড়ে। কবিতার লাইন, ঠিক আছে? দুর্যোগে আর ঝড়ে 18 বছর বয়স বেঁচে থাকে। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখেন, 18 বছর বয়সের ইতিবাচক দিকের প্রতিফলন হয়েছে কোনটিতে? কোন লাইনে ইতিবাচক দিকটা হচ্ছে তুলে ধরেছে কবি? সেটা হচ্ছে সপে আত্মাকে শপথের কোলাহলে। সপে মানে হচ্ছে সমর্পণ করে নিজের আত্মাকে শপথের কোলাহলে। আপনারা দেখছেন না, যখন জুলাই আন্দোলন হচ্ছিল, হাজার হাজার ছেলে পান শপথ করে একেবারে যে নিজের জীবন যায় যাক, তবে রাষ্ট্র নতুন করে স্বাধীন করে ছাড়বো। এই জন্য এই যে নিজের আত্মাটাকে সঁপে দেয়, কত বছর বয়সে? 18 বছর বয়সে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখেন, সুকান্ত ভট্টাচার্য আমৃত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যদি পারো একটু চটপট করে আনসার করে দাও। অবশ্যই দৈনিক স্বাধীনতা। মনে রাখবা, দৈনিক স্বাধীনতার সম্পাদক ছিল কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন, তরুণেরা বাষ্পের বেগে কিসের মতো চলে? বাষ্পের বেগে স্টিমারের বেগে চলে। তার মানে সি নাম্বারটা রাইট উত্তর। আচ্ছা, পরবর্তীটা একটু দেখি, সপে আত্মাকে শপথের কোলাহলে বলতে কি বুঝিয়েছেন? কবি কি বুঝিয়েছেন? আত্মত্যাগের মহিমা। কারণ তারা আত্মত্যাগ করতে পারে, নিজের জীবনকে স্যাক্রিফাইস করতে জানে। সি নাম্বারটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা দেখেন, 18 বছর বয়স দুঃসহ কেন? কেন 18 বছর বয়সটা দুঃসহ? কবিতার একেবারে প্রথম লাইন, 18 বছর বয়স কি দুঃসহ? কারণ কি? স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। কারণ তখনই সবাই হচ্ছে মাথা উঁচু করে বাঁচতে চায়, অন্যায়ের প্রতিবাদ করতে চায়, নিজেরা হচ্ছে যে কোনো কাজের জন্য ঝুঁকি নিতে চায়। ঠিক আছে, ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা দেখেন, 18 বছর বয়স কারা উকি দেয়? 18 বছর বয়সে কারা উকি দেয়? এখানে কবিতার একটা লাইন আছে, 18 এ বয়সে দুঃসাহসেরা দেয় যে উকি। সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, দুঃসাহসেরা। এই 18 বছর বয়সে অনেক মানে হচ্ছে যে কাজ আপনি অন্য বয়সে করতেও পারবেন না, কিন্তু এই বয়সে এসে কিন্তু সেই দুঃসাহসটা করে ফেলবেন, ঝুঁকিটা নিয়ে নিবেন। তার মানে সি নাম্বারটা সঠিক উত্তর। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোথায়? আগেই আমি বলেছি, এই কিশোর কবি জন্মগ্রহণ করেছিল গোপালগঞ্জে। গোপালগঞ্জের কোথায় যদি আসে তাহলে কোটালীপাড়া। পরবর্তী প্রশ্নটা একটু দেখি, বিপদের মুখে 18 বছর বয়স কেমন? বিপদের মুখে 18 বছর বয়সটা হচ্ছে অগ্রণী। দেশের যখনই একটা মানে হচ্ছে ক্রান্তিকাল আসবে, যখনই দেশ একটা বিপদে পড়বে, তখন দেখবেন এই বয়সী ছেলেমেয়েরাই কিন্তু আন্দোলনের একদম সম্মুখ সারিতে থাকে, শুরুর দিকে থাকে। কারণ তারা রিস্ক নিতে পারে, তারা তাদের জীবনের পরোয়া করে না। সেটা আপনারা জুলাই 24-এ দেখেছেন। তার মানে অগ্রণী। পরবর্তী প্রশ্নটা, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি তরুণদের কি প্রকাশ পেয়েছে? এখানে তরুণদের প্রকাশ পেয়েছে আত্মনির্ভরতা। কি প্রকাশ পেয়েছে? আত্মনির্ভরতা। ওকে, নিজেদের পায়ে যে নিজেদের দাঁড়াইতে হবে, নিজের যে কনফিডেন্সটা, ঠিক আছে, নো দাই সেলফ, নিজেকে জানো, সেটা প্রকাশ পেয়েছে। এ দেশের বুকে 18 আসুক নেমে কোন মনোভাবের প্রকাশ পেয়েছে? এখানে কি 18 বছর বয়সী ছেলেরা বেশি বেশি হচ্ছে দেশে থাকুক এটা বুঝিয়েছে না? কি বুঝিয়েছে একটু বলো তো? অবশ্যই এখানে বুঝিয়েছে তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা। তারুণ্য শক্তিটা যেন আরো বেশি জাগ্রত হয় দেশের জন্য। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখেন, 18 বছর বয়সে কানে আসে কি? এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। কি আসে? মন্ত্রণা। তার মানে বি নাম্বারটা সঠিক উত্তর, যন্ত্রণা না কিন্তু মন্ত্রণা। ওকে, এরপরে দেখেন, 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 18 বছর বয়স কবিতাটা যেই কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে ছাড়পত্র কাব্যগ্রন্থ, রাইট? আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, সপা শব্দের ব্যুৎপত্তি কি?
মানে হচ্ছে সপা শব্দের অর্থ কি? মানে হচ্ছে এখানে একটা কবিতার লাইন আছে না, সপে আত্মাকে শপথের কোলাহলে, এই যে সপা, সপা শব্দের অর্থ হচ্ছে সমর্পণ করা, সমর্পণ করা। ওকে, পরবর্তী প্রশ্ন, তারুণ্য কিসের স্বপ্ন দেখে? তারুণ্য স্বপ্ন দেখে হচ্ছে নতুন জীবনের, নতুন জীবনের স্বপ্ন দেখে। তারা সব সময় চায় যে তার জীবনটা অন্যভাবে হোক, আরো বেটার হোক, আরো বেটার হোক, এই নতুন স্বপ্ন। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখেন, এ দেশের বুকে 18 আসুক নেমে, এখানে 18 কি বোঝায়? এই 18 দ্বারা বুঝিয়েছে যৌবনকে, যে যৌবন শক্তিটা আরো বেশি জাগ্রত হোক। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, সুকান্ত ভট্টাচার্য কোন কবিতাটি লিখেছেন? আমাদের আর কোনো কিছু বুঝতে বাকি নাই, তিনি লিখেছেন 18 বছর বয়স। ওকে, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি, 18 বছর বয়সে কি উকি দেয়? আমরা জানি যে এই বয়সে দুঃসাহসেরা দেয় যে উকি, বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, সুকান্তের ধারণায় সব অন্যায়ের বিরুদ্ধাচারণ করে কোন বয়স? কোন বয়সটা আসলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়? অবশ্যই হচ্ছে 18 বছর বয়সটা, সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, 18 বছর বয়স কবিতায় বয়স শব্দটি ব্যবহৃত হয়েছে কতবার? কতবার বয়স শব্দটা এই কবিতার মধ্যে এসেছে? আপনারা কি সঠিক উত্তর দিতে পেরেছেন? অবশ্যই 19 বার। বয়স শব্দটা কতবার ব্যবহৃত হয়েছে? 19 বার। পরবর্তী প্রশ্ন, 18 বছর বয়সে আঘাত আসে কিভাবে? আঘাত আসে কিভাবে? কিভাবে আঘাত আসে? অবিশ্রান্ত রূপে, মানে একটার পর একটা এই বয়সে আঘাত আসতেই থাকে, আসতেই থাকে, কিন্তু তারপরেও এই বয়সের ছেলেমেয়েরা মোটেই দমে যায় না। তার মানে অবিশ্রান্ত ভাবে, মানে কোনো বিশ্রাম নাই, একটার পর একটা বিপদ এই বয়সে আসতেই থাকে। ডি নাম্বারটা সঠিক উত্তর, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা দেখেন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এইটা কোন কবির হচ্ছে? এই উক্তিটার হচ্ছে রচয়িতা কোন কবি? এইখানে সঠিক উত্তর দেয়া নাই, আপনারা অবশ্যই জানা থাকলে সঠিক উত্তরটা দিয়ে দিবেন। আমরা যে কবিতাটা পড়তেছি তার কবির নাম লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখেন, নিচের কোনটি দুঃসহ শব্দের সঠিক উচ্চারণ? দুঃসহ শব্দের সঠিক উচ্চারণ কোনটা দেখেন তো, গ্রামারে যদি এটা এসে পড়ে আপনারা পারবেন? অবশ্যই পারবেন। দেখেন তো, এটা হচ্ছে দুঃসহ শব্দের সঠিক বানান, বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা একটু দেখি, আপনারা কিন্তু যারা পারেন আমার আগে আগে একটু অ্যান্সার করার চেষ্টা করবেন, আপনারা অবশ্যই আমার আগে আগে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি, এ বয়সে তবু নতুন কিছু তো করে, এইখানে তবু কি বিশেষ্য, বিশেষণ নাকি অব্যয়? অবশ্যই হচ্ছে অব্যয়। দিতে পেরেছেন? আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখেন, 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? আমরা জানি এটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। পরবর্তী প্রশ্ন, কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যায়? যেহেতু তাকে কিশোর কবি বলা হয়, কবি সুকান্ত ভট্টাচার্য মারা গিয়েছিল 21 বছর বয়সে, মাত্র 21 বছর বয়সে তিনি মারা যায়। এ বয়সে প্রাণ ড্যাশ শূন্যস্থানে কি বসবে? এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এটা কবিতার একটা হুবহু লাইন। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, তীব্র আর প্রখর, সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিপদের মুখে 18 বছর বয়সের প্রকৃত কেমন? আমরা আগেও একটা প্রশ্নে পড়ে এসেছি যে বিপদের মুখে 18 বছর বয়স হচ্ছে অগ্রণী, অগ্রণী ভূমিকা পালন করে তারা। পরবর্তী প্রশ্নটা দেখেন, এ দেশের বুকে 18 আসুক নেমে, কারণ কবি একথা বলেছেন, একথা আসলে ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে, তার মানে এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। মানে দেশটাকে যদি হচ্ছে রক্ষা করতে হয় 18 বছর বয়স আবার লাগবে, ফিরে আসতে হবে। 18 বছর বয়স কবিতাটির মর্ম কথা কি? 18 বছর বয়সের যে কবিতাটা আছে, 18 বছর বয়স, এটার আসলে মর্ম কথা কোনটা? মূলত কি বোঝাতে চেয়েছে? মূলত বুঝাইতেছে নির্ভয় ও সাহসের জয়ধ্বনি, নির্ভয় ও সাহসের জয়ধ্বনি, ডি নাম্বারটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কবি 18 বছর বয়সকে কিসের সঙ্গে তুলনা করেছেন? 18 বছর বয়সকে তুলনা করেছে স্টিমারের সাথে, স্টিমারের বাষ্পের বেগে স্টিমারের মতো ছুটে চলে, কিসের মতো? স্টিমারের মতো, স্টিমারের সাথে তুলনা করেছে। পরবর্তী প্রশ্নটা দেখেন, পদাঘাতে চায় ভাঙতে, কি ভাঙতে চায়? একেবারে কবিতা যখন শুরু হয়, 18 বছর বয়স,
হ্যাঁ, এটার পরবর্তী লাইন ছিল হচ্ছে আস্পর্ধায় মানে হচ্ছে কি দুঃসহ আস্পর্ধায় নাই মাথা তুলবার ঝুঁকি। এরপরই এই লাইনটা পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। কি ভাঙতে চায়? পাথর বাঁধা ভাঙতে চায়। সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। আমি জানি যে আপনারা পেরেছেন। 18 বছর বয়স কবিতার মূল সুর কি? কবিতার মূল সুর হচ্ছে অদম্য তারুণ্য শক্তি। অদম্য তারুণ্য শক্তি, যেই তারুণ্য শক্তিকে দমন করে রাখা যাবে না। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি আমরা। 18 বছর বয়স কবিতায় যৌবন শক্তি কি অর্থে ব্যবহৃত হয়েছে? যৌবন শক্তি কি অর্থে চিত্রিত হয়েছে? যৌবন শক্তিটা হচ্ছে জাতীয় জীবনের চালিকা শক্তি। জাতীয় জীবনের চালিকা শক্তি, এই রাষ্ট্রের মূলত চালিকা শক্তি হচ্ছে এই 18 বছর বয়সী যে কিশোর কিশোরীরা আছে বা যৌবন যাদের মধ্যে এসেছে তারা। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখেন। কবি সুকান্ত ভট্টাচার্য কোন পত্রিকার কিশোর সভার সদস্য ছিলেন? আমরা সবাই জানি উনি সারা জীবন একটা পত্রিকারই সম্পাদক ছিল, সেটা হচ্ছে দৈনিক স্বাধীনতা। দৈনিক স্বাধীনতা মনে রাখবেন আপনারা। পরবর্তী প্রশ্ন, 18 বছর বয়স কবিতায় ক্ষতবিক্ষত হয় কি? ক্ষতবিক্ষত কি হয় এটাও একটু আপনারা জানাই দিবেন। এখানে কিন্তু সঠিক উত্তরটা নাই। আমরা এই লাইনটা পড়েছি, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। সহস্র প্রাণ, যদি একান্ত সহস্র প্রাণ অপশনে খুঁজে নাই পান, প্রাণ আর মানুষের জীবন তো একই কথা, সেক্ষেত্রে আপনারা এই যে সি নাম্বারটা সঠিক উত্তর দিয়ে চলে আসবেন। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। কোন চরণটি 18 বছর বয়স কবিতায় নেই? এই যে 18 বছর বয়স ভয়ঙ্কর, 18 বছর বয়স যে ভয়ঙ্কর, এটা কবিতার লাইনে আছে। 18 বছর বয়সে আঘাত আসে, হ্যাঁ আঘাত আসে আমরা জানি। হ্যাঁ, 18 বছর বয়সে কিভাবে আঘাত আসে সেটাও জানি, অবিশ্রান্তভাবে আঘাত আসে। 18 বছর বয়সে নেই ভয়, এটাও আছে। 18 বছর বয়সে নেই সংশয়, এটাও কবিতার লাইন আছে। এই যে 18 বছর বয়স দুর্নিবার, এইটা নাই, তবে 18 বছর বয়স দুর্বার সেটা আছে। তার মানে এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, কারণ এই লাইনটা আমাদের কবিতার না। পরবর্তীটা দেখি। 18 বছর বয়স জানে না কাদা, কবি কোন বৈশিষ্ট্য ইঙ্গিত করেছেন? 18 বছর বয়স জানে না কাদা, এর দ্বারা কবি বুঝিয়েছেন এই বয়সে ছেলেরা হচ্ছে আত্মনির্ভরশীল হয়ে ওঠে, নিজে চলতে শেখে। এই বয়সে আসলে হচ্ছে এদের কোনো কিছুই দাবাই রাখতে পারে না, শক্তিমত্তার কথাটা হচ্ছে তুলে ধরেছে। বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তীটা দেখেন, 18 বছর বয়সে কি নেই? 18 বছর বয়সে নেই সংশয়। 18 বছর বয়সে কি নেই? সংশয় নেই। পরবর্তী প্রশ্ন কি আর আমাদের আছে? ওকে, পরবর্তী প্রশ্ন আর নাই। এগুলোই ছিল তোমাদের জন্য 18 বছর বয়স থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যারা 26-এ পরীক্ষা দিচ্ছ এবং 27-এ পরীক্ষা দিবা, তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই বিদ্যাপীঠ একাডেমির সাথে থাকবা, বেশি বেশি ক্লাসটা হচ্ছে শেয়ার করবা, বন্ধুদেরকে জানাই দিবা আমাদের পেজের কথা। তোমাদের হাত ধরেই এই বিদ্যাপীঠ একাডেমি পৌঁছে যাবে সাফল্যের স্বর্ণ শিখরে, এতটুকু আশা আমরা রাখতেই পারি। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের প্রিয় নাইম ভাইয়া। আসসালামু আলাইকুম।